মৌলানা মওদুদীর রাষ্ট্রচিন্তা নিয়ে যদি বিস্তারিত আলাপ করা হয় তাহলে অনেক লম্বা সময়ের প্রয়োজন। আমি এখানে মোটা দাগে কয়েকটা কথা বলবো যেগুলা ওনার ব্যাপারে জানা দরকার, যাতে ওনার সামগ্রিক ওনার চিন্তার একটা ধারণা পাওয়া যায়। এবং এখানে ওনার আকীদা, ওনার ফিকহি ইখতিয়ারাতগুলো নিয়ে আমি কথা বলবো না, ওইটা আলাদা আলোচনার বিষয়। ওনার যে মূল বিষয়টা, যেহেতু ওনাকে আমি একজন ফিলোসফার হিসেবে বেশি দেখি, একজন পলিটিক্যাল ফিলোসফার হিসেবে, একজন ঐতিহাসিক হিসেবে বেশি দেখি ফকি এবং মুফাসসির হিসেবে দেখার থেকে, তো আমি এই বিষয়টা জানার ক্ষেত্রে আমি বেশি আগ্রহী। তো মৌলানা মওদুদীর জীবনীর উপর অনেক বই পুস্তক লেখা হয়েছে, ঠিক আছে। মৌলানা মঞ্জুর নোমানী লিখছেন, তারপর প্রফেসর গোলাম আজম লিখছেন, এবং মোহাম্মদ কামরুজ্জামান লিখছেন আধুনিক বিশ্বে ইসলামী জাগরণ ও মৌলানা মওদুদীর চিন্তার প্রভাব, এরকম অনেক কিতাবাদি লেখা হয়েছে। আমার সবচেয়ে ভালো লাগছে মৌলানা মওদুদীর জীবনী, যেটা আব্বাস আলী খান লিখছেন কিতাবটা, ওটা খুব সুন্দর এবং বিস্তৃত। এর পাশাপাশি ওনার আরও রাজনৈতিক চিন্তাগুলো মকসুদ আলীর রাজনৈতিক রাষ্ট্রচিন্তা, উপমহাদেশ, এরকম কয়েকটা কিতাবে পাওয়া যায়। যাই হোক, উনি কিন্তু একজন কুরাইশ বংশের, বাবা এবং মা উভয় দিক থেকে, এই জন্য ওনার নামের সাথে সৈয়দ ব্যবহার করা হয়। তো ওনার জীবনে আমরা জানি কম বেশি। আমি ওনার রাষ্ট্রচিন্তা নিয়ে যদি কথা বলি, সেটা শুরু হয় 17 বছর বয়স থেকে। উনি এই সময় থেকে লেখালেখি শুরু করেন, এবং এই সময় থেকেই উনি অনেক কিতাবে জামাত ইসলামের 29 বছর ওনার বই আছে, ওই বই উনি লিখছেন যে আমার পলিটিক্যাল অ্যাওয়ারনেসটা শুরু হয়েছে 17 বছর বয়স থেকেই। উনি ওই সময়ে কংগ্রেসের সাথে দেওবন্দি আলেমদের যে জোটবদ্ধ, ওইটাকে উনি অপছন্দ করতেন তখন থেকেই। এবং এমনকি এর পাশাপাশি জিন্নার যে আন্দোলনটা, আলাদা সেপারেটেড একটা স্টেট তৈরি করার, ওইটার উনি বিরোধিতা করতেন। দুইটার বিরোধিতা করার দুইটা কারণ ছিল। প্রথম কারণ ছিল তারা বলতো যে কংগ্রেসের সাথে আমাদের মিশে কোনো উপকার নেই, মানে মুসলমানদের কোনো এখানে লাভ হবে না, সেই হিন্দুদের অন্তর্ভুক্ত হয়ে থাকতে হবে। এবং এটা আমরা পরে দেখতে পারছি, ঠিক আছে, যে একজন মুসলমান কর্তৃক একজন হিন্দু যখন মুসলমানের একজন পণ্ডিত মুসলমানদের ধর্মের উপর কটূক্তি করছিল, তখন একজন মুসলিম আবেগের বশে তাকে হত্যা করে। এরপরে মুসলমানদের বিরুদ্ধে কতটা আগ্রাসন নেমে আসে, এবং এর বড় একটা অংশ এই কংগ্রেস থেকেই হয়েছিল। তো এটা মূল বিষয়, যে তাদের সাথে অ্যালাই করা যেত না, এবং যেটা আমরা পরে বুঝতে পারছি হ্যাঁ আসলে করা যায় না। দ্বিতীয় বিষয় যেটা, ওটা জিন্নার যে ব্যাপারটা, মুসলিম জাতীয়তাবাদ। তো মৌলানা মওদুদী জাতীয়তাবাদের অনেক বিরোধিতা করতেন, হোক সেটা জাতিগত অথবা ভূখণ্ড ভিত্তিক। তো এই জন্য উনি বলতেন যে যাদের ইসলামী স্টেটের, একটা মুসলিম স্টেটের চাপরাসি হওয়ার যোগ্যতা নেই, তারা আমাদের নেতৃত্ব কিভাবে দিবে। এবং ওটা পরে মুসলমানরা দেখছেও, যে একজন যখন পাকিস্তান রাষ্ট্র তৈরি হয়ে গেল, তৈরি হওয়ার পর এখানকার যেই চিফ জাস্টিস ছিলেন, উনি একজন হিন্দু ছিলেন। অর্থাৎ মুসলমানদের নাম নিয়ে একটা রাষ্ট্র তৈরি হয়েছে, কিন্তু এটা চিফ জাস্টিস একজন হিন্দু। তো এইটা মৌলানা মওদুদী আগে থেকে আন্দাজ করতে পারছিলেন, যদিও অনেক দূরদর্শী রাজনীতিবিদ ওই সময় ছিল। মৌলানা হোসেন আহমদ মাদানী ছিলেন, মোহাম্মদ আলী জওহর ছিলেন, এবং আবুল কালাম আজাদের মতো জিনিয়াস জায়েন্ট ছিলেন। তো ইনাদের রাষ্ট্রচিন্তার সাথে মৌলানা মওদুদীর কিছু বিষয়ে মতপার্থক্য ছিল, এবং পরবর্তীতে আমি অন্তত যা পর্যালোচনা করে বুঝতে পারি, তাদের মধ্যে মৌলানা মওদুদীর চিন্তা সামগ্রিকভাবে বেশি ভালো ছিল, ঠিক আছে। এটা একটা। তো কিন্তু এবং এই দেশভাগের সম্পর্কে মৌলানা মওদুদীর অনেকে বলে উনি দেশভাগের বিরোধিতা করছেন, পরে পাকিস্তানে চলে গেছেন, বিষয়টা এমন না। উনি আগেই ওনার বই পুস্তকে লিখে রাখছেন যে পৃথিবী, মুসলমানদের কোনো বর্ডার নেই, মুসলমানদের পুরো পৃথিবী মুসলমানদের একটি রাষ্ট্র। শেখুল ইসলাম ইবনে তাইমিয়া আল মাজমুল ফতোয়াতে একই কথা বলছেন, যে মুসলমানদের কোনো বর্ডার নেই, মুসলমান পুরো উম্মাহ একটা রাষ্ট্র। এটা একটা বিষয়। এই জন্য উনি বলতেন যে ভারত 1 ভাগ হোক বা 10 ভাগ হোক, আমার কিছু যায় আসে না, আমার শুধু একটা ভূখণ্ড দরকার যেখানে আল্লাহর আইন প্রতিষ্ঠা আছে, শরিয়া প্রতিষ্ঠা আছে, সেটা 1 কিলো হলেও চলবে, পুরো ভারত আমার দরকার নেই। মৌলানা মওদুদী এই মত রাখতেন। এবং রাষ্ট্রের ব্যাপারে উনি কয়েকটা প্রস্তাব দিয়েছিল, যে এইটা না হইলে এইটা। যেমন একটা প্রস্তাব দিয়েছিল ফেডারেল নেশনের, যে একটা যুক্তরাষ্ট্রের যে চিন্তাটা, বলতেন অনেকগুলা ভারত, পাকিস্তান, বাংলাদেশ বা আলাদা আলাদা যতগুলো রাষ্ট্র হবে, সবাই একটু যুক্তরাষ্ট্রের মতো থাকবে, সবার কালচারাল অ্যাটোনমি থাকবে, ইকুয়াল পার্টনারশিপ থাকবে সব জায়গাতে, এবং সে স্বায়ত্তশাসিত হবে, সবাই নিজেদেরকে শাসন করবে, এবং নিজেদের বিষয়গুলো নিজেরা ম্যানেজ করবে। কালচারাল বিষয়গুলা, ধর্মীয় বিষয়গুলা, তাদের কনস্টিটিউশন কেমন হবে, এগুলো তারা নিজেরা ম্যানেজ করবে।
যদি এটা না হয় তাহলে উনি জিন্নার ব্যাপারটা বলছিলেন, জিন্নার মতো যে একটা আলাদা স্টেট হবে, সেখানে তারা সবাই নিজেদের মতো করে কনস্টিটিউশন বানাবে নিজেদের মতো করে। এবং যখন এইটা হয়ে যায়, ওনার এই দ্বিতীয় প্রস্তাবটা কার্যকর হয়ে যায়, হওয়ার পরে উনি হচ্ছে আপনার হচ্ছে জামাত ইসলাম, তার আগে উনি জামাত ইসলাম তৈরি করে ফেলছেন, হ্যাঁ, ভারত থাকা অবস্থা। তো ওখান থেকে উনি পাকিস্তানে চলে যান। পাকিস্তানে যাওয়ার পর ওনার প্রথম কাজ ছিল যে এখানে শরিয়া হচ্ছে রাষ্ট্রকে প্রতিষ্ঠা করা। এটা হচ্ছে ওনার মূল টার্গেট ছিল। এর কারণে উনি সারা জীবন এই আন্দোলন করছেন, মানে ওখান আসার পর থেকে শুরু করে এই আন্দোলনটা করছেন। করার পর তার উপর অনেক অত্যাচার আসছে। মানে উনি ছিলেন ওই সময় আপনার খেলাফত আন্দোলনের মধ্যমণি। উনি বলছেন যে ইসলামের কথা বলে আপনার রাষ্ট্র আলাদা করছেন, আপনাদের এখন দায়িত্ব হচ্ছে ইসলামী আইন পাশ করা। এবং জামাত ইসলাম এর জন্য অনেক হচ্ছে ইয়ে করছে, স্ট্রাগল করছে, অনেক মাইর খাইছে। এমনকি তারা যখন কোনো আয়োজন করত, তাদের মাইক ব্যবহারের অনুমতি দেওয়া হইতো না। মাইক ছাড়া যখন তারা আয়োজন করতো, কথা বলতো, আশেপাশে গুন্ডা লাগাই দেওয়া হতো। এবং ইলাহি বক্স সম্ভবত একজন নাম ছিলেন, উনি মারা গেছিলেন, শহীদ হয়েছিলেন সম্ভবত। উনি জামাত ইসলামের প্রথম শহীদ ওই আন্দোলনের, খেলাফত আন্দোলনের ক্ষেত্রে, রাহিমুল্লাহ। তো এছাড়াও মাওলানা মওদুদীকে উনার সাথের যারা বড় হচ্ছে নেতাকর্মী ছিলেন তাদেরকে ধরছে, মিথ্যা মামলা দিছে, পরে চাপে পড়ে ছেড়ে দিছে। আচ্ছা, একটা জিনিস এখানে মাথায় রাখার মতো, সেটা হচ্ছে যে মাওলানা মওদুদীর হচ্ছে আপনার এই বাইরের দেশগুলোর সমর্থন অনেক বেশি ছিল। ওনার যে পলিটিক্যাল থিঙ্কিং, এইটা প্রচুর পরিমাণে বাইরে গ্রহণ করছে। এজন্য হাসানুল বান্নার ছেলে, শেখ হাসানুল বান্নার ছেলে মাওলানা মওদুদী যখন ইন্তেকাল করছেন, পাকিস্তানে আসছিল, এসে উনি বলছিল, এটা হচ্ছে আব্বাস আলী খানের মাওলানা মওদুদীর জীবনীতে লেখা আছে, উনি বলছিল যে, এবং আব্বাস আলী খান ওখানে উপস্থিত ছিলেন, নিজের চোখে এটা দেখছেন, উনি বলছিলেন যে যখন হাসানুল বান্না মারা গেছেন তখন ওনার ছাত্ররা ভাবছিল যে তার মতো আর কাউকে আমরা পাবো না, কিন্তু আল্লাহ মাওলানা মওদুদীকে পাঠাইছেন এবং তারা তার ভাবশিষ্য হয়েছে। এবং এখনও আপনি দেখবেন হাসানুল বান্নার রাজনৈতিক মতাদর্শের যারা অনুসারী তারা মাওলানা মওদুদীকে খুবই সাপোর্ট করে। এবং বাহির থেকে অনেক বড় বড় ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ইরান, ইরাক, মিশর সব অঞ্চল থেকে মাওলানা মওদুদীকে প্রচুর সমর্থন করতো মানুষ। যার ফলে হচ্ছে উনাকে যখন আচ্ছা ওটা আমি ঘটনা আসবে সামনে, তখন বলবো। আচ্ছা, উনাকে প্রথমে জেলে দেওয়া হয়েছে, দিয়ে রাখতে পারেনি, ছেড়ে দিতে হয়েছে। পরে জামাত ইসলামকে হচ্ছে আপনার ব্যান করা হয়েছে, পরে আবার ছেড়ে দেওয়া লাগছে। তো শেষ পর্যন্ত তারা কি করছে, তারা অজুহাত দেওয়া শুরু করছে যে না, আমরা ইসলামী রাষ্ট্র কায়েম করতে চাই, কিন্তু আপনারা মুসলমানরা এক না, আপনারা আলেমরা এক না, যার ফলে আমরা এটা করতে পারতেছি না। তো মাওলানা মওদুদী কি করছেন, বড় বড় সকল মাসলাককে এক করছেন। ওখানে সুলাইমান নদভী ছিলেন, শিয়ারা ছিলেন, দেওবন্দি আলেমরা ছিলেন, অন্যান্য আলেমরা ছিলেন, বড় বড় কিবার ওলামা ছিলেন, যারা একত্রে 29টা নীতিমালা দিছে যে এই যে আমরা দিলাম 29টা, এটার ব্যাপারে আমরা সবাই মুত্তাফিক, শিয়া, সুন্নি, দেওবন্দি, বেরলভী, জামাতি, আমরা সবাই একমত, আপনারা এটাকে কনস্টিটিউশন বানান। এই সময়টা ছিল হচ্ছে 1953 সাল। ওই সময় একটা আন্দোলন শুরু হয়, আন্দোলনটা হচ্ছে কাদিয়ানী বিরোধী আন্দোলন, যার ফলে তারা ডাইরেক্ট অ্যাকশন ঘোষণা করে একটা দল। মানে নর্মালি মাওলানা মওদুদী এক ছিলেন যে হ্যাঁ তাদের কাফের ঘোষণা করতে হবে, এটা আপনার তারা হচ্ছে একটা দাবি হিসেবে পেশ করছিল, কিন্তু ডাইরেক্ট অ্যাকশন যখন ঘোষণা করা হলো, অর্থাৎ তারা সিভিল ওয়ারে যাবে, হ্যাঁ, দাঙ্গা হাঙ্গামা হবে পাকিস্তানে, তো ওইটা মাওলানা মওদুদী চাইতেছিলেন না। উনি ওখান থেকে সরে আসছেন, সরে এসে উনি বলছেন আমরা খেলাফত আন্দোলন করবো, আর এখন ওইটা হওয়া উচিত না, বরং ওই কাজটা হয়েছিলই হচ্ছে সরকারের উস্কানিতে, পাঞ্জাব সরকারের উস্কানিতে। কারণ তাদের আর কোনো পথ ছিল না, কোনো অজুহাত ছিল না যে ইসলামী আইন পাশ না করার। জামাত ইসলামের পক্ষ থেকে 9টা হচ্ছে আপনার দেওয়া হয়েছে, মূলত 4টা প্রধান ছিল দাবি, বাকি পরে ওটা 9টা হয়েছে, ওটাই আলাদা করে। যেমন রাষ্ট্রকে হচ্ছে ইসলামী রাষ্ট্র ঘোষণা করতে হবে, হ্যাঁ, ইসলামী প্রজাতন্ত্র নামকরণ করতে হবে, তারপরে হচ্ছে রাষ্ট্রপ্রধান অবশ্যই মুসলমান হইতে হবে, কোরআন সুন্নাহর বাইরে কোনো আইন করা যাবে না, এরকম হচ্ছে মদ, জুয়া, ব্যভিচার এগুলো সব বন্ধ করে দিতে হবে, অর্থাৎ শরিয়া কোর্ট তৈরি করতে হবে, এরকম কয়েকটা তাদের দাবি ছিল। অর্থাৎ আল্লাহর হাকিমিয়তের সাথে কম্প্রোমাইজ করা যাবে না কোনোভাবেই, এটা একটা। এটা তারা চাচ্ছিল যে ভণ্ডুল না হোক ওই সময়, কারণ একটা রাষ্ট্রে সিভিল ওয়ার হইলে ওই রাষ্ট্রে কনস্টিটিউশন পরিবর্তনের কথা কেউ কল্পনাই করবে না, এবং তারা ওইটাই যাচ্ছিল। এর কারণে যারা ওই আন্দোলনে ছিল তাদেরকে ফাঁসি দেওয়া হয়নি কাউকেই, ফাঁসির আদেশ দেওয়া হয়েছে মাওলানা মওদুদীকে। এদিকে উনি ছিলেনই না ওখান থেকে সরে আসছিলেন। তো সরে আসার ওনাকে ধরে নিয়ে গেছে, নিয়ে যে ওনাকে ওনাকে যখন ফাঁসির হুকুম দেওয়া হয়েছে, উনি মুচকি মুচকি হাসতেছিলেন। তারপরে ওনাকে বলা হয়েছে আপনি ক্ষমা চান,
তাহলে আপনাকে মাফ করে দেব। উনি বলছেন না, আমি কখনো ক্ষমা চাইবো না। এবং এইটার খবর যখন মাওলানা মওদুদির বাসায় গেছে, ওনার বাসায় হচ্ছে যাইতো, হচ্ছে পেপার যাইতো, পেপারে লেখা হয়েছে মাওলানা মওদুদিকে ফাঁসির এই ব্যাপারটা। ওনার স্ত্রী যখন ওইটা দেখছে, ওইটা লুকায় রাখছে, ওনার সন্তানদের সামনে যেতে দেন নেই। ওনার স্ত্রী ওনার মতোই হচ্ছে একজন শক্ত নারী ছিলেন, এবং উনিও কুরাইশ বংশ ছিলেন, তো লুকায় রাখছিল। তো এই পরিস্থিতিতেও মাওলানা মওদুদি হচ্ছে আপনার মাথা নত করে নেই। তারপরে কি হয়েছে, বাহির থেকে চাপ আসা শুরু হয়েছে। শুধুমাত্র ইন্দোনেশিয়া থেকেই 60টার অধিক রাজনৈতিক দল চিঠি পাঠাইছে, সৌদি থেকে চিঠি পাঠাইছে। আর ওই সময় সৌদির ইনফ্লুয়েন্স অনেক বেশি ছিল হচ্ছে পাকিস্তানের ওপর, তারা আর্থিকভাবে অনেক সাহায্য করতো, এখনো করে। এবং মাওলানা মওদুদির ইনফ্লুয়েন্স অনেক বেশি ছিল। এই জন্যই উনি প্রথম ব্যক্তি যিনি শাহ ফয়সাল অ্যাওয়ার্ড পাইছেন। এবং উনি মদিনা ইউনিভার্সিটির যেই যখন তৈরি হচ্ছিল, ওখানে উনি কমিটির মধ্যে ছিলেন। উনি ছিলেন শেখ মোহাম্মদ আমিন শানকাইতি ছিলেন, শেখ মোহাম্মদ বিন ইব্রাহিম আলী শেখ ছিলেন, শেখ আলবানী ছিলেন, অনেকে ছিলেন। এটা আপনি তালিকা দেওয়া আছে ওখানে, পাওয়া যায় গুগলে সার্চ করলে এই তালিকাটা। তো উনি ওখানে ছিলেন এবং ইনফ্লুয়েন্স অনেক বেশি ছিল ওনার। তো ওখান থেকে চাপ আসছে, মিশর থেকে চাপ আসছে, ইরান থেকে চাপ আসছে, ইরাক থেকে চাপ আসছে। শুধুমাত্র 100টার বেশি হচ্ছে নিউজ চ্যানেল তাদের হচ্ছে স্মারকলিপি পাঠাইছিল যে মাওলানা মওদুদিকে ছেড়ে দিতে হবে, উনি নির্দোষ। তো এর ফলে তাদের ফাঁসির আদেশটা রহিত করে দিতে হয়েছে। প্রথমে যাবজ্জীবন করছে, পরে আবার ছেড়ে দিছে কয়েকদিন পর, যার ফলে উনি বের হয়ে এসে আবার পুরোদমে আন্দোলন শুরু করছেন। এরপরে আরও কিছু সমস্যা হয়েছে। সমস্যা হওয়ার পর হচ্ছে 1956 সালের হচ্ছে 29শে ফেব্রুয়ারি গণপরিষদে ইসলামী শাসনতন্ত্রটা পাশ হয়। দ্বিতীয় 2 মার্চ হচ্ছে গভর্নর জেনারেল স্বাক্ষর করেন, এবং হচ্ছে 23শে মার্চ থেকে এর কার্যক্রম শুরু হয়। আর এই যে এটা হওয়ার পরে, এই শাসনতন্ত্র গৃহীত হওয়ার পরে প্রথম মরহুম সোহরাওয়ার্দী, অর্থাৎ হচ্ছে শেখ মুজিবুর রহমান যার হচ্ছে বডিগার্ড ছিলেন, উনি ওনার দলবল অর্থাৎ আওয়ামী লীগ এবং কংগ্রেসের সদস্য নিয়ে ওই গণপরিষদ বর্জন করেন, যে না, আমরা সরিয়ে চাই না। প্রথম ব্যক্তি সোহরাওয়ার্দী, এবং আওয়ামী লীগ এটা বর্জন করেছিল যে আমরা সরিয়ে চাই না। তো এটা হচ্ছে একটা বিষয়। আর এরপর থেকে তারা যদিও শাসনতন্ত্রকে ইসলামী করছে, কিন্তু এটা একটা ডামি ধরতে পারেন, যে একটা প্রতীকী একটা জাস্ট একটা নাম দিয়ে দিছে। এবং মাওলানা মওদুদি তো তার কয়েক বছর পরে ইন্তেকাল করছেন, এবং উনি ইন্তেকাল করার পরে জামাত ইসলামের এমন কোনো ক্যান্ডিডেট আমি দেখি নাই অন্তত ইতিহাসে, যারা ওইভাবে জোরালোভাবে তাদের ভুলগুলার আবার অসঙ্গতিগুলা জানান দিতে পারে। হ্যাঁ, পরে মাওলানা ইসরার আহমেদ আসছিলেন এবং খুব জোরালোভাবে বিরোধিতা করছেন, কিন্তু ওনার ওইরকম সমর্থক ছিল না, যার কারণে ওইটা পরিবর্তন হয় নাই। এই জন্য উনি অনেক সমালোচনা করছেন, মুফতি তাকি উসমানীরও সমালোচনা করছেন যে আপনি এই ধরনের একটা কোর্টের যেটার কোনো ভিত্তি নাই, যেটার কোনো সক্ষমতা নেই, আপনি ওটাতে হয়েছেন। তো এরকম কিছু বিষয় আছে। তো এটা হচ্ছে সামগ্রিকভাবে মাওলানা মওদুদির রাষ্ট্রীয় চিন্তা ছিল, যার কারণে উনি মেহনত করছেন। আল্লাহ ওনার মেহনত কিছুটা কবুল করছে, কিন্তু মানুষের মধ্যে জজবা ছিল তখনও। এবং ওই সময়টা ওই একই সময়তে পাশাপাশি এইদিকে ভাষা আন্দোলন চলছিল এবং অন্যান্য আন্দোলন চলছিল। এবং ভাষা আন্দোলনে যখন মুসলমানরা বা আমাদের এই পাশের মুসলমানরা যখন উর্দুর পাশাপাশি বাংলাকেও একটি সরকারি ভাষা হিসেবে গ্রহণ করার কথা বলছিল, মাওলানা মওদুদি বলছে এটা মেনে নেওয়া উচিত ছিল তাদের। মানে উনি অনেক সমস্যা সাপোর্ট করছেন, এবং উনি আমাদের বাংলাদেশে অনেক জায়গাতে আসছেন, ঘুরছেন, বগুড়াতে আসছেন, ঢাকাতে ছিলেন, অনেক জায়গাতে গেছেন। তো সব মিলায় এটা হচ্ছে ওনার রাষ্ট্রচিন্তা, যার মধ্যে হচ্ছে আল্লাহর আইন প্রতিষ্ঠাকে সবসময় উনি প্রাধান্য দিতেন। উনি কুফরিয়া নিজামকে যেমন উনি বলতেন, যেমন একজন মুসলমানের জন্য কালিমা প্রয়োজন, একটা রাষ্ট্রের মুসলমান হওয়ার জন্য ইসলাম প্রয়োজন। ওনার মূলত ওনার আইডিওলজিটা ছিল হচ্ছে, আপনার আরেকটা বিষয় স্পষ্ট করা দরকার, সেটা হচ্ছে ওনার আইডিওলজি কী ছিল। ওনার আইডিওলজি ছিল হচ্ছে কোনো নেশন স্টেট করা যাবে না। নেশন স্টেট হচ্ছে এই যুগের কুফর, বড় কুফরগুলোর মধ্যে একটা। ন্যাশনালিজম হচ্ছে উম্মতের ক্যান্সার, এটা হচ্ছে ওনার প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে উনি বলতেন না, থিওক্রেটিক একটা হচ্ছে আইডিওলজিক্যাল স্টেট হবে, এটা একটা বিষয়। আর পরবর্তীতে উনি যেই মতটা মানে প্রথমত উনি আন্দোলন করতেন, বিপ্লব চাইতেন। পরে ওনার মতটা ছিল যে ঠিক আছে, আমরা হচ্ছে রাষ্ট্র ক্ষমতায় যাব ভোটের মাধ্যমে। কিন্তু উনি ডেমোক্রেসিকে কখনো সমর্থন করেননি। উনি মূলত থিও ডেমোক্রেসিকে সমর্থন করতেন। থিও ডেমোক্রেসি বিষয়টা এমন যে উনি মনে করতেন যে শরিয়া আমরা মানুষের উপর চাপায়া দিব না। হ্যাঁ, উনি এটা অস্বীকার করতেন না যে শরিয়া অবশ্যই কায়েম করতে হবে, মানুষ চাক বা না চাক, একজনও যদি না তবু কায়েম করে মানতেন। কিন্তু উনার কাছে কথা ছিল যে উনি বলতেন যে এটা থাকবে না,
যদি আমরা চেষ্টা করি, এবং আমরা পারবো না জোর করে করাইতে, মানে সম্ভব না, এটা হচ্ছে কথা। যেমন শুকর হারাম, আমরা হচ্ছে শুকর হারাম এটা মানি, কিন্তু আমার এখন উপায় নেই, মৃত্যুর কাছাকাছি চলে শুকর খেতে হবে। ওনার ব্যাপারটা ওইরকম ছিল যে আমরা জোর করে এখন করতে পারবো না, কারণ ওই সময় পাকিস্তানি আর্মি খুব শক্তিশালী ছিল এবং অলরেডি উনি চেষ্টা করেছেন, একটানা কয়েক বছর চেষ্টা করে ব্যর্থ হয়েছেন। এই জন্য উনি বলছে ঠিক আছে আমরা ভোটে যাব, ভোটের মাধ্যমে সমর্থন নিয়ে আমরা হচ্ছে রাষ্ট্র ক্ষমতায় যাব, তারপরে শরিয়া বাস্তবায়ন করবো। এবং ওনাদের নিজেরই 9 দফা আন্দোলন ছিল, দাবি করছে। তো এখন আমাদের সময় যদি আসি, জামায়াত ইসলামকে দেখি, তো জামায়াত ইসলামের এখন উচিত ওই 9 দফার দিকে সামনে রাখা, কারণ ভবিষ্যতে যদি জামাত ক্ষমতায় আসে এবং আসার সম্ভাবনা অনেক বেশি, তখন তাদেরকে আমরা বলবো যে আপনারা নিজেরা এক সময় পাকিস্তানে যেই 9 দফার আন্দোলন করছিলেন, এখন আপনাদের উচিত সেই 9 দফা চালু করা। যদি না করেন আপনাদেরকেও আমরা হচ্ছে সেই মুসলিম লীগের কাতারে ফেলবো। জামাত মুসলিম লীগকে যেভাবে হচ্ছে ইসলাম বিরোধী বলছে, ইসলামী রাষ্ট্রের বিরোধী বলছে, আমেরিকার দালাল বলছে, আমরা ঠিক একই কথাগুলো বলবো। এবং মুসলিম লীগ যে অজুহাতগুলো দিছে, সম্ভব না এটা ওইটা, ওগুলো অজুহাত দেওয়া যাবে না। জামাত ইসলামের প্রথম কাজ হবে ক্ষমতায় আসলে আল্লাহর হাকিমিয়তকে প্রতিষ্ঠা করা।